This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউ টাউনে আরও এক বাংলাদেশ কলোনির খোঁজ পাওয়া গিয়েছে। এসআইআর শুরু হতেই ঝুপড়ি ফাঁকা হয়ে যাচ্ছে, দরজায় দরজায় তালা ঝুলছে দেখতে পাওয়া যাচ্ছে। স্থানীয়রা বলছেন যে বাংলাদেশিরা থাকতো, ভয়ে তারা পালিয়ে গিয়েছে। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন, নিউ টাউনে আরও এক বাংলাদেশ কলোনির খোঁজ পাওয়া গিয়েছে। একে মিনি বাংলাদেশ বলা যেতে পারে, তার কারণ এসআইআর শুরু হতেই ফাঁকা হয়ে যাচ্ছে ঝুপড়ি, তালা ঝুলছে দরজায়। বাংলাদেশিরাই মূলত এখানে থাকতেন বলে জানতে পারা যাচ্ছে। স্থানীয়রা বলছেন সে কথা। এসআইআরের আবহে 2002-এর ভোটার তালিকায় নাম না থাকায় নানাবিধ ভয়ের কারণে তারা পালিয়ে গিয়েছেন। দিনের পর দিন অবৈধভাবে এদেশে তারা থাকতেন, অনুপ্রবেশ করে এদেশে তারা আসেন। অনেকে আবার এদেশের কিছু বৈধ নথিও তৈরি করে ফেলেছেন, বৈধ কার্ডও তারা তৈরি করে ফেলেছিলেন বেশ কিছু ভুয়ো নথি দেখিয়ে। অনেকে আবার লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের ভাতাও পেয়েছেন বলে নিজের মুখে তারা স্বীকার করেছেন। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন, নিউ টাউনে এক কলোনি, সেখানে বাংলাদেশি কলোনি বলা হচ্ছে এটাকে, তার কারণ এখানে বাংলাদেশিরাই থাকতেন। তারা তালা ঝুলিয়ে পালিয়ে গিয়েছেন। নিউ টাউনের হাইরাইজের পাশেই গড়ে উঠেছে অস্থায়ী ঝুপড়ির একটা বস্তি, নাম বাংলাদেশি কলোনি। কেন না, তার কারণ এখানে প্রচুর বাংলাদেশি মানুষ থাকতেন, যারা এই এসআইআর আবহে সব ছেড়ে চলে গেছেন। এ কথা আমরা বলছি না, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি এবং তারাই জানাচ্ছেন যে এইভাবে একের পর এক বাড়িতে তালা, এবং এই এসআইআর আবহ শুরু হওয়ার মধ্যেই কিন্তু এই বাংলাদেশের যে মানুষজন ছিলেন তারা কিন্তু এখানকার যে বসতি তা ছেড়ে চলে গিয়েছেন। বাড়িগুলো দেখলেই বোঝা যাবে মূলত অস্থায়ী ঝুপড়ি, যেখানে এরকম মাথা নিচু করে প্রবেশ করতে হয়, আর সেখানে ঝুলছে একের পর এক তালা। তার কারণ সম্পূর্ণভাবে কিন্তু বসতি ছেড়ে তারা কিন্তু বাংলাদেশে চলে গেছেন, এমনটাই দাবি করছেন এখানকার অন্য যে বাসিন্দারা তারা রয়েছেন। অনেকেই কিন্তু ক্যামেরা দেখে লুকিয়ে পড়ছেন, অনেকে বাড়ি থেকে বেরোচ্ছেন না। সব মিলিয়ে একটা চরম ভয়ের পরিবেশ এই গোটা কলোনি জুড়ে, তার কারণ এখানে বাংলাদেশিরা ছিলেন বা হয়তো আছেন। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুমন, TV9 বাংলা, নিউ টাউন। বেশিরভাগ বাড়িগুলোতে তালা, সবাই কি দেশে চলে গেছে? কোথায় চলে গেছে? সব দেশে চলে গেছে। বাংলাদেশে? হ্যাঁ। কতদিন ধরে ছিল তা আমি সঠিক বলতে পারবো না, কেননা আমি এখানে আমি স্থানীয় তো, আর আমিও খুব বেশি দিন এখানে আসিনি। আমার গ্রাম থেকে মনে হয় 5-6 মাস হচ্ছে এসেছি। 5-6 মাস ধরে এরা ছিল না, এসে দেখি অনেক ঘরই খালি ছিল। হ্যাঁ, এবার তারপরে এখন আবার কিছু কিছু সব চলে গেছে, সব বাংলাদেশ চলে গেছে। সব বাংলাদেশে চলে গেছে। কোথায় চলে গেছে গো? ঘরে গিয়েছে। দেশে কি কাজ করতো আমি জানি না, নতুন এসছে, আমি স্থানীয় লোক এখানকার। আপনি তো স্থানীয়, বুঝতে পারছি। এখানে যারা ছিল সব দেশে চলে গেছে? হ্যাঁ, সব দেশে গেছে। বাংলাদেশে? হ্যাঁ। কতদিন ছিল তুমি আসার পরে দেখেছো? আমি দেখি না, সব বাংলাদেশ চলে গেছে, আর কেউ নেই। না। আসলে এসআইআর শুরু হতেই যারা অনুপ্রবেশকারী, মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাদের ঘুম একেবারে উড়ে গিয়েছে। একের পর এক বাংলাদেশি কলোনি থেকে লোকজন উধাও হয়ে যাচ্ছেন। সারি সারি ঝুপড়ি, সেখানে তালাবন্দি। বেশ কয়েকটা ঝুপড়ির ছবি আপনাদের ইতিমধ্যেই আমরা দেখিয়েছি। মধ্যমগ্রামের বিশ্বাসপাড়ার ছবি আমি পিসিআরকে বলবো দেখাতে। বিশ্বাসপাড়া, আটঘরা, নিউ টাউন, পরপর কোট আনকোট বাংলাদেশি কলোনি। তার কারণ ভারতের বুকে এক টুকরো বাংলাদেশ বলতে পারেন, যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এসে দিনের পর দিন এখানে তারা থেকেছেন। এসআইআর আবহে এবার তাদের অবৈধ বসবাস সামনে চলে আসবে এই ভয়ে তারা এই মুহূর্তে সীমান্তে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, পালিয়ে যাওয়ার হিড়িক। বিএসএফের হাতে তারা ধরাও পড়ে গিয়েছেন। অনেকে সেখানে স্বীকারও করেছেন যে তারা শুধুমাত্র থাকা নয়, তারা সেখানে ভোটার কার্ড, তারা সেখানে আধার কার্ড, শুধুমাত্র আধার কার্ড ভোটার কার্ড নয়, তারা দুবার ভোটও দিয়েছেন এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্পের টাকাও তাদের অ্যাকাউন্টে ঢুকতো বলে একদম TV9 বাংলার ক্যামেরার সামনে তারা জানিয়েছেন। মধ্যমগ্রাম বিশ্বাসপাড়া এই বস্তি পুরো ফাঁকা হয়ে গেছে। একের পর এক ঘর তালাবন্দি অবস্থায় রয়েছে, কারণ এই ঘরগুলোতে থাকতো বাংলাদেশি। কেউ 15 বছর, কেউ 20 বছর ধরে এই সমস্ত ঘরে থাকতেন। এই যে পাশে লাট করা নোংরা কোড়ানো রয়েছে, এই নোংরা কাগজ, কাটা কাপড় এইসব কুড়িয়ে নিয়ে এসে তারা বিভিন্ন জায়গায় বিক্রি করে দিতেন। তারপর তাদের জীবন কর্মসংস্থান চলতো। কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কেন পালিয়ে গেলেন? এসআইআর ঘোষণা হতেই, স্থানীয় মানুষরা যেটা বলছেন, এসআইআর ঘোষণা হতেই যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতেই কিন্তু পালিয়ে গেছেন। কারোর ছাতা এখানে ঝুলছে,
রয়েছে, কারোর গেঞ্জি মেলা রয়েছে, আবার কেউ বাচ্চার জুতোটুকু পর্যন্ত নিয়ে যেতে পারেননি। এই রকম অবস্থাতে পালিয়ে গেছেন, কারণ তারা মনে করেছেন যে যদি এসআইআরে ধরপাকড় শুরু হয় তাহলে 2002-এ নাম না থাকা বা লিঙ্ক করতে না পারার কারণে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে পারে। আর সেই কারণে তারা দেশে ফিরে গেছেন। কোন পথে গেছেন, কতদিন গেছেন সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে স্থানীয় মানুষ বলছেন প্রায় 1 মাস, অর্থাৎ এসআইআর ঘোষণা হওয়ার আগে পরে সময়কাল থেকেই তারা চলে গেছেন। মধ্যমগ্রামে সব মিলিয়ে স্থানীয় মানুষ বলছেন প্রায় 100-র বেশি মানুষ হবেন, পরিবার সহ তারা পালিয়ে গেছেন। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। কতদিন নেই এরা এখানে? এরা 1.5 মাস হয়ে গেছে, চলে গেছে। তাই? কখন থেকে চলে গেল? এসআইআর ঘোষণা হতে? হ্যাঁ। তখন এদের সাথে কথা বলেছেন কখনো? এদের সাথে? হ্যাঁ, আমাদের সাথে ওটা বাসাও করতো, আমাদের বাড়ি যাওয়া আসাও করতো। অনেকে তো ভোটে নামও তুলেছিল। হ্যাঁ, আছে তো, সব আছে এদের। কি কি আছে? আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, আই কার্ড আছে, কিন্তু 2001 সালে 2 সালের নেই, তাই চলে গেছে ভয়তে। ভোট দিত এরা? হ্যাঁ। লক্ষ্মী ভান্ডার? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারও আছে। চলে গেল কেন? ওই ভয়তে, এই এনআরসির জন্যে বলে ধরে ক্যাম্পে দেবে, তার জন্যে তারা বাংলাদেশে চলে গিয়েছে। কেন? ওই এসআরে ভয়ের জন্য। এইখানে তো ওরা ভোট টোট দিত। হ্যাঁ, 2002 সালের মনে হয় কাগজ নেই বলে তাই চলে গেছে। আমি মেয়ের বাড়িতে ছিলাম, আমি এসে দেখি সব চলে গেছে। চলে গেছে বাংলাদেশ। কেন? বাংলাদেশি লোক ওরা। এখানে কি করে থাকতো? এখানে তো থাকতো, ওরা ওইসব কাগজ কুড়োতো, থাকতো, ওইসব করে খেত। এখানে এসে লক্ষ্মীর ভাণ্ডার, ভোটার কার্ডে সবই নাম তুলেছে। শাসক দলের ভোট ব্যাংক তৈরি করার লক্ষ্যে আজ এরা এসে প্রকৃত ভারতীয়দের আজকে অধিকারকে ছোট করছে, তারা বঞ্চিত হচ্ছে। স্বচ্ছ পরিষ্কার ভোটার তালিকা তৈরি করার জন্যে এই অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ সবাইকে করতে হবে, যাতে প্রকৃত কোনো ভারতীয়রা ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায়। নির্বাচন কমিশনারও এ দায় এড়াতে পারে না, কারণ এখন ভোটার আই কার্ড করতে গেলে অনেক রকমের কোয়ারি হয়। তাহলে নির্বাচন কমিশনার, রাজ্য সরকারের আধিকারিক থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারকেও এই দায় নিতে হবে যদি সত্যিকারের বাংলাদেশি এরা হয়। যারা বিডিও অফিসে নির্বাচন আধিকারিকের লোক ছিল, তারা হিয়ারিংয়ের সময় তারা নিশ্চয়ই তাদের গাফিলতি ছিল, তাদের কোনো জায়গায় খামতি ছিল। গাফিলতিটা নাকি আপনারা ঢেকে দিয়েছেন তৃণমূল করে? না, ওটা বিজেপির অভিযোগ না, ওটা তো আগাগোড়া এরকম নানা রকম বিভ্রান্তিমূলক যারা বিরোধী আসনে থাকবে তারা বলবেই, কিন্তু বাস্তবটা যারা প্র্যাকটিক্যালি করে তারা জানে এগুলো ব্যাপার হচ্ছে কিছু একটা সূত্রপাত ধরে তারা ফর্মে অ্যাপ্লাই করেছে। এখন বিশেষ করে সব অনলাইন, এবার অনলাইনে তো সেগুলোর আর যাচাই হয় না, অনলাইনে সেই সব পেপারস দেখে সব কিছু হয়। পেপারসে তার লিঙ্ক দিয়ে দিয়েছে, লিঙ্ক দিলে সে মানে ব্যাপার হচ্ছে হয়তো সেটার নাম উঠে গেছে। আপনারা শুনলেন তাদের কথা। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, এসআইআর, এই এসআইআরকে অনেকে স্যারও বলছেন, এই স্যারের নাম শুনে যারা সুরসুর করে পালিয়ে যাচ্ছেন, তার মানে তারা নিজেরাই স্বীকার করে নিচ্ছেন দিনের পর দিন তারা অবৈধভাবে ছিলেন, এবং কেউ কেউ বলছেন তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পর্যন্ত তার অ্যাকাউন্টে ঢুকতো, তারা ভোট দিয়েছেন। দুটো প্রশ্ন, এক হচ্ছে তারা ঢুকলেন কি করে, ঢুকে দিনের পর দিন তারা থাকলেন কি করে, থাকার পরেও তারা এই মুহূর্তে যাবতীয় সব ভাতা পেলেন, তাহলে ভোট বড় বালাই এক্ষেত্রে আরও একবার এই দৃশ্য প্রমাণ করলো। জগন্নাথবাবু শুনতে পাচ্ছেন? না, কোনো কারণে যোগাযোগ বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আরও একবার যোগাযোগ করার চেষ্টা করব। এই মুহূর্তে 3টে আলাদা আলাদা ভিজুয়ালস আপনারা দেখছেন। বিশ্বাসপাড়া, আটঘরা, নিউ টাউন। আমরা কোট আনকোট বাংলাদেশি কলোনি লিখেছি, বুঝতেই পারছেন কেন কোট আনকোট লিখেছি, তার কারণ ভারতবর্ষের বুকে এই 3টে ছোট ছোট টুকরো জায়গা যেখানে এই মুহূর্তে বাড়িগুলোতে হয়তো তালা পড়া, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, কেউ নেই। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে তালা লাগানো, কেউ নেই, তারা কোথায় গেলেন? তারা পালিয়ে গেলেন। তারা কোথায় পালিয়ে গেলেন? এই মুহূর্তে তাদেরকে সীমান্তে দেখতে পাওয়া যাচ্ছে। কেন তারা পালিয়ে গেলেন? তারা এসআইআরের ভয়ে পালিয়ে গেলেন। কিন্তু এসআইআরকে কেন ভয় তারা পেলেন, তার উত্তর একটাই এখনো পর্যন্ত মিলছে না। তারা নিজেরাই বলছেন যে তারা দিনের পর দিন অবৈধভাবেই থাকতেন, সেটা তারা স্বীকার করছেন। আরও একটা ইনস্ট্যান্স বলবো আপনাদের। হঠাৎ পল্লীর পর মেদিনীপুরের আরও একটা বাংলাদেশি কলোনির হদিশ পাওয়া গিয়েছে। মেদিনীপুর সদর ব্লকের খয়রুল্লাহ উত্তরপাড়া এলাকায় 50 থেকে 60টি পরিবারের বাস।
সীমান্ত পেরিয়ে ভারতে তারা অনুপ্রবেশ করে। 2005 সালের পর থেকে উত্তরপাড়া এলাকায় এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাস। 2005 সাল থেকে তারা এখানে বসবাস করছেন। ফলে যারা বলেছিলেন 10 বছরের তারা রয়েছেন, কিন্তু এক্ষেত্রে দেখা যায় 2005 সাল থেকে তাদের বসবাস, তার মানে 20 বছর ধরে তারা বসবাস করছেন। এসেছি 11 বছর চলে। হ্যাঁ, আমরা বাংলাদেশ থেকে এসেছি ভোলা জেলা। রাত্রিবেলা আমরা শুই ঘুমাই, আমাদের ঘরে আগুন দিছে, তখন আমরা ওই যে পিছন দিয়ে বেরাইছি, আমরা আর ওদিকে আর ঘুরেও তাকাইনি, পিছন দিয়ে বেড়াই লুকাই এখান থেকে সেখানে জঙ্গলে মঙ্গলে থেকে তারপরে দালালের বাড়ি এসে দালালে আমাদেরকে ওরা পয়সা দিয়ে এখানে পার করছে। আমাদের 4 জন ছিলাম, আমাদের 4 জন থেকে 5,000 টাকা চাইছে। আধার কার্ড করেছি, ভোটার কার্ডও হয়েছে, আমরা ভোট দিছি, একটু ঘুরতে হয়েছে। হ্যাঁ, আধার কার্ড হয়ে গেছে। অনেকজন আমরা একই জেলারে আছি, ফ্যামিলিতে যতজন আছে সবাইকে এক জায়গায় করে পেট্রোল দিয়ে আগুন ধরাই দেয়, তবুও বাংলাদেশ যাব না। অত্যাচারিত হয়েছি, মা মাসি মানে ছেলে দাঁড় করায় মাকে অত্যাচার করছে। এগুলো আমাদের চোখের সামনে দেখে আমাদের মানে তখন আমাদের আর আমরা আমাদের ভিতরে ছিলাম না। এইখানে তো এই তো ভরায় 15 বছরের মতন আমরা চাই দেশে থাকবো। চোখে আঙো ঘরে আগুন লাগাই দিছে। কোথায় বাড়ি ছিল আপনাদের? বাংলাদেশ, ভোলা ডিস্ট্রিক্ট। ভোলা ডিস্ট্রিক্টে। এখানে কতগুলো ফ্যামিলি আছে এরকম? বহুত, এইটা ফুরুলা চক বেকার। আমরা আইসি স্যার দালাল ধরে বনগাঁপটা দিয়ে পারে আইসি। তো আমার ফ্যামিলি নিয়ে আমি, এরা আমার ভাই, এরা ফ্যামিলি সহতে পরে তখন কতগুলো ফ্যামিলি আছে এরকম? অনেক আছে স্যার, এটা পুরোটাই আমাদের ফুরুলা চকটা পুরোটাই বাঙাল। কারো আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, এবং সবচেয়ে বড় কথা আজকে তারা নিজেরা মুখে স্বীকার করছেন যে কিভাবে অত্যাচারকে সামলে নিয়ে অত্যাচার এবং আতঙ্কের মধ্যে তারা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল। তাই আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকটি বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের আমি আশ্বস্ত করতে চাই যে আপনারা প্রত্যেকেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে ভারতবর্ষের নাগরিকের মর্যাদা পাবেন, এবং যেমন আপনারা ভোট দিচ্ছেন তেমনি আপনাদের ভোটাধিকার বজায় থাকবে। নির্বাচন কমিশনের স্পষ্ট গাইডলাইনে এই এসআইআর এ নাম না থাকলে, 2002 এর লিস্টে নাম না থাকলে কোথাও সিএএতে আবেদন করার জন্যে বলেননি। অতএব যাদের নাম নেই তারা ধৈর্য ধরুন, তারা বিএলওর সঙ্গে যোগাযোগ করে ফর্ম ফিল আপ করুন, আপনাদের হিয়ারিং হবে। পরবর্তী ক্ষেত্রে জেলাশাসক কী সিদ্ধান্ত নেয় সেটার উপর আপনারা নজর রাখুন। পশ্চিমবঙ্গের ভোটার বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে ঢুকে আধার ভোটার কার্ড বানিয়ে 2 বার ভোট দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও ঢুকত অনুপ্রবেশকারীর ব্যাংক অ্যাকাউন্টে। TV9 বাংলায় অনুপ্রবেশের কথা কবুল করেছেন রোকেয়া বিবি। 10 বছর আগে বাংলাদেশের সাতক্ষীরা থেকে অনুপ্রবেশ তাঁর। সল্টলেক সেক্টর 5-এ একটা ঝুপড়িতে বাস করতেন। এখন এসআইআর এর গুঁতোয় বাংলাদেশে ফিরতে হচ্ছে অনুপ্রবেশকারী রোকেয়াকে। শুনুন কি বলেছেন তিনি। আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা, কেশলার কাছে। আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছেন? ওই সবে করিলাম। ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিল। লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে এই কয়েকদিন 1000 টাকা দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2 বার দিলাম। আচ্ছা, এখন ফিরে যাচ্ছেন কেন? 2002 সালের না থাকলে ভোটের তালিকায় না থাকলে অসুবিধা হবে, তারপরে তাই যাচ্ছে। কোথায় ছিলেন এখানে? এখানে নিউ টাউনে থাকতাম। আচ্ছা, কি করতেন এখানে নিউ টাউনে? এই সুইপারে কাজ করতাম বিল্ডিংয়ে। এখন আমাদের তো রাখছে না এই দেশে। কিসের ভয় রাখছে না? কাগজ নেই, এসআইআরে তো কাগজ লাগবে, নথিপত্র, সেগুলো তো আমাদের কাছে নেই, তাই যেতে হচ্ছে। আপনারা খাদ্যসাথী চাল পেতেন? না, কিচ্ছু আমাদের দিত না। আমরা বাইরের লোক বলে আমাকে কোনো কার্ডই নেই, কিচ্ছু করি না আমাদের। আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড কিচ্ছু নেই। আচ্ছা, এখানে কিভাবে এসেছিলেন? এমনি চলে এলাম। পরপর ঘটনাগুলো আপনাদের আমরা দেখালাম, শোনালাম, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা এই ঘটনাটাকে কিভাবে দেখছেন, এই ঘটনাগুলো কিভাবে দেখছেন, কিভাবে বিজেপি দেখছে, সিপিএম, তৃণমূল, পরপর শোনাবো। ভারতীয় জনতা পার্টি একমাত্র দল, তারা বলেছিল একজন যোগ্য ভোটারেরও নাম বাদ যাবে না এবং একজনও অযোগ্য ভোটার লিস্টে থাকবে না। এই লক্ষ্মী ভান্ডার পাওয়া অলক্ষীরা যত তাড়াতাড়ি বিদায় হবে তত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের মঙ্গল। আর বাংলার মানুষকেও চিন্তা করতে হবে যে
এতদিন কি কারণে বাংলার আমাদের মাননীয়া তিনি কেন এসআইআর প্রাণ থাকতে হতে দেব না এই চিৎকার করে গলা ফাটিয়েছিলেন, এটা কিন্তু আজকে আপনাদের চোখের সামনে একদম দিনের আলোর মতো পরিষ্কার। এরা ভোট দিয়েছে, এরা লক্ষ্মী ভান্ডার পেয়েছে এবং আজকে এরা বাধ্য হচ্ছে পলায়ন করতে। 10 বছর আগে ওনারা ঢুকেছেন মানে বোঝাই যাচ্ছে যে 11 বছর আগে মোদী প্রধানমন্ত্রী হয়েছিল। তো মোদী অমিত শাহ প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে বর্ডার পার করাটা খুব সহজ হয়ে গেছে, আমাদের দেশে যাত্রা ঢুকে আসাটা খুব ইজি হয়ে গেছে আমাদের দেশে, বোঝাই যাচ্ছে। কিন্তু আজকে যে তাদেরকে ডিটেইন করা হয়েছে, বেরোনোর সময় যখন ধরা গেছে তখন চাইলে ঢোকার সময় ধরা যেত, কেন ধরা হয়নি আমরা জানি না। তারা যখন এখন স্বীকার করছেন যে তারা এরকম ভাবে জাল নথি এখানে ইচ্ছেমতো তৈরি করেছেন এবং সেই নথিকে দেখিয়ে আরো বিভিন্ন সরকারি সুবিধা তারা পেয়েছেন, বিএসএফ এর হাতে ডিটেইন হয়েছেন। সুতরাং ইলেকশন কমিশন বা কেন্দ্রীয় সরকার যদি মনে করে এনাদেরকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত করে এই যে জাল ডকুমেন্ট তৈরি করার র্যাকেট পশ্চিমবাংলায় চলছে সরকারি দপ্তরগুলোতে, সেটাকে ধরতে পারে। কিন্তু এরকম তো ধরপাকড় বর্ডারে প্রচুর হয়, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ধরনের পশ্চিমবাংলার এই বিডিও এসডিও অফিসগুলো থেকে জাল ডকুমেন্টের এই র্যাকেটগুলোকে ধরার এখনো পর্যন্ত কোনো উদ্যোগ কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেখা যায়নি। লক্ষ্মীর ভান্ডারের যে ক্রাইটেরিয়া, যে ডকুমেন্ট দেখানো দরকার ছিল সেই ডকুমেন্ট দেখিয়েছে, লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই সমস্ত লোকজন যাদেরকে দেখাচ্ছেন তারা সত্যি যদি বাংলাদেশ থেকে এসে অনুপ্রবেশকারী হিসাবে ঢুকে থাকেন তাহলে তারা এই বিএসএফ এর নজর এড়িয়ে এখানে কিভাবে ঢুকলো, তার জবাব তো স্বরাষ্ট্র মন্ত্রককে দিতে হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। মোদ্দা কথা হলো এই মুহূর্তে যে সিচুয়েশন, বঙ্গে এসআইআর চলছে আর বাংলাদেশিরা পালিয়ে যাচ্ছেন। স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে সেই ছবি আপনাদের দেখাবো, শয়ে শয়ে বাংলাদেশি সেখানে দীর্ঘদিন অবৈধভাবে ভারতে বাসের পর এবার পালানোর হিড়িক। বাক্স প্যাঁটরা নিয়ে সীমান্তে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা তারা অপেক্ষা করছেন বাংলাদেশে ফিরে যাওয়ার। এসআইআরের জন্যই পালাতে হচ্ছে টিভি9 বাংলায় স্বীকারোক্তি অনুপ্রবেশকারীদের। ভারতে কোথায় থাকতেন? ভারতে আমি থাকতাম হাওড়া জেলা ডোমজুর থানা। ডোমজুর থানা? হ্যাঁ। কি করতেন ওখানে? দিন মজুরি করতাম, এই কাটামোর কাজ, ঘর ভাঙা, বনের কাটাই চলছে। দেশে ফিরে চলে যাচ্ছেন? হ্যাঁ, দেশে চলে যাচ্ছে। কারণ কি? কারণ কি এসআইআর হচ্ছে, থাকতে পারবো না, আমরা বিদেশি পেটের জ্বালায় আইছি, মজবুরি করে ওই জন্য চলে যাচ্ছে। ওই জন্য চলে যাচ্ছে। বলছি বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা। হ্যাঁ, সাতক্ষীরা। আর কতদিন আগে এসেছিলেন? 15 বছর আগে এলাম। এখানে কোথায় থাকতেন? ধুনি, মাজারপাড়া। হ্যাঁ, নিউ টাউন থানা। নিউ টাউন থানা। ও কি করতেন ওখানে? ওখানে কাজ কাম করতাম, বাসা বাড়ি। ও, এখন কি দেশে ফিরে যাচ্ছেন? এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফেরার পথে পাকড়াও দলে অনুপ্রবেশকারী। ধৃত অনুপ্রবেশকারীদের পুশব্যাকে বিশেষ নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। ধৃত অনুপ্রবেশকারীর আঙুলের ছাপ এবং ছবি তুলে রাখতে হবে। আমার সহকর্মী সুজয় রয়েছেন, সুজয়কে আমি জানতে চাইব। সুজয়, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে কোন কোন ক্ষেত্রে কি কি নির্দিষ্ট নির্দেশিকা এলো এক্ষেত্রে? দেখো, যেটা জানা যাচ্ছে যে যারা বাংলাদেশ যেতে গিয়ে সীমান্তে বিএসএফ এর হাতে বা পোস্টাল পুলিশের হাতে যখন যারা আটক হচ্ছে তাদেরকে প্রথমে সেখানকার যে বিএসএফ এর আউটপোস্ট রয়েছে, আউটপোস্ট সংলগ্ন একটা হোল্ডিং সেন্টার, সেই হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে। রেখে নিয়ম অনুযায়ী যেটা স্বরাষ্ট্রমন্ত্রী যে নির্দেশিকা জারি করেছে, সেক্ষেত্রে প্রত্যেক বাংলাদেশি যারা রয়েছে তাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, তাদের অন্যান্য যে বায়োমেট্রিক পদ্ধতি রয়েছে সেই বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে। তারা ভারতে কবে এসছে, কোথায় ছিল, কার বাড়িতে ছিল, কি পেশা ছিল, পরিবারে কে কে ছিল, সেই সংক্রান্ত তথ্য নেওয়া হবে। একই সঙ্গে বাংলাদেশেরও তাদের যা ডিটেলস রয়েছে সেগুলি সংগ্রহ করার পর বিজিবির সঙ্গে কথা বলে নিয়ম মাফিক তাদেরকে বাংলাদেশে বিজিবির হাতে হস্তান্তর করতে হবে এবং হস্তান্তর করার পরবর্তীতেই 24 ঘন্টার মধ্যে স্থানীয় থানা এবং স্থানীয় প্রশাসনকে একটা রিপোর্ট জানাতে হবে। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকেও সেই রিপোর্ট পাঠাতে হবে যে কতজনকে হ্যান্ডওভার করা হয়েছে এবং শুধু তাই নয়, বিজিবির অর্থাৎ বাংলাদেশ যে সীমান্তরক্ষী বাহিনী সেখানকার কোন অফিসারের হাতে, কারণ অফিসার র্যাঙ্কের ধন্যবাদ।